কিছুদিন আগেই আমি যদি বলি যে অপর্ণা সেন একটি মন্তব্য করেছেন যে ইন্ডাস্ট্রির অনেক কিছু নিয়ে আমি ক্ষুব্ধ, আমি লজ্জিত। আপনার কি মনে হয়? আপনি যেটা বললেন যে শুটিংয়ে যাওয়ার সেই আনন্দটা চলে যাচ্ছিল, সেটার কি কেন মনে হয় যে পারিপার্শ্বিক পরিস্থিতি, কাজের ধরন? আগে একটা সিনেমা যত যত্ন করে বানানো হতো, এখন আর সেটা সেই যত্ন করে বানানো হয় না। এখানে ওই ফ্যাক্টরির মতো হয়ে যাচ্ছে, অন্তঃসার শূন্য সিনেমা তৈরি হচ্ছে। সেই সিনেমায় কাজ করতেও যে খুব একটা ভালো লাগে তা নয়। যেমন দেখবো এখন সমস্ত আমাদের নায়ক যারা আছে তারা সমস্ত একটা করে প্রোডাকশন হাউস করেছে, যাতে অনেকদিন পর আবার জিদ্দার সঙ্গে কাজ বোধ হয়। হ্যাঁ, অনেকদিন পরে সিংহ, অনন্তলাল সিংহ। আমি যদি সত্যি আগে বলতো আপনাকে এই করতে হবে, ওই করতে হবে, ওই করতে হবে, তাহলে কি এই ছবিগুলো তৈরি হতো? আমাদের ইন্ডাস্ট্রির অবস্থা খুব ভালো নয়। ব্যাংকের চাকরি, ইচ্ছে হলো অভিনয় করবেন, থিয়েটার জয়েন সেই অনুযায়ী বহুরূপী দলের সঙ্গে, এবং যেমন ইচ্ছে তেমনই কাজ, চাকরি অভিনয় দুটোই পাশাপাশি চলছে। কিন্তু এখনকার দিনে কজন সাহস করবেন বলুন তো যে ব্যাংকের চাকরি ছেড়ে একেবারে অভিনয় করার জন্য? তিনি সাহস দেখিয়েছিলেন, না হলে হয়তো বাংলা ইন্ডাস্ট্রি এমন একজন অভিনেতাকে ভীষণ মিস করতেন। আমাদের সঙ্গে এই মুহূর্তে রজত গাঙ্গুলি রয়েছে। স্বাগত আপনাকে সিটি সিনেমায়। প্রথমে যেটা বলার যে এটা কি দুঃসাহসিক পদক্ষেপ ছিল? না, বরং অনেক সেফ ডিসিশন ছিল। কারণ চাকরি করতে করতে তখন তো সকালে দুপুরে চাকরি, সন্ধ্যাবেলা থিয়েটার, তারপর যখন টেলিভিশন এলো তখন থিয়েটার থেকেই টেলিভিশনে যাওয়া, অভিনয় করা, এবং সে করতে করতে কাজ বাড়তে বাড়তে এমন একটা সময় হলো যে যখন আর ছুটি টুটি সব শেষ হয়ে গেল, তারপর ব্যাংকে চাকরি করলে উইদাউট পেতে চাকরি করতেন। তখন তো আর চাকরি করার কোনো মানে হয় না। তো ফলে ইট ওয়াজ আ ভেরি সেফ ডিসিশন, যে কিছু করার নেই আর। তা নাথিং টু রিপেন্ট, কোনো রকম আফসোস নেই। কারণ বলতে নেই, ব্যাংকের থেকে অনেক বেশি রোজগার করা গেছে এখানে কাজ করে, তো আফসোসের কিছু নেই আর কি। আমি যেটা বললাম যে এখন যদি কেউ এই পদক্ষেপ নেন, সেক্ষেত্রে ইন্ডাস্ট্রি বা এখন যা কাজের ধরন সব কিছু ক্ষেত্রে কি সেফ ডিসিশন হবে? নাও হতে পারে, কম্পিটিশন অনেক বেড়ে গেছে। তো আর কি বলবো, এখন তো এমনি কাজও অনেক বেড়েছে, এখন চ্যানেলও অনেক বেড়েছে। তখন তো খালি দূরদর্শনই ছিল। তো সেই দিক থেকে দেখতে গেলে একটু যে ঝুঁকিপূর্ণ ডিসিশন হয়েছিল তা না, মানে তারপরেও যে কাজ থাকবে এরকম তো বলা যায় না। বা কিন্তু সামা আমার থেকে গিয়েছিল, আমাকে পেছন ফিরে তাকাতে হয়নি আর কি। সেটা খানিকটা কপাল, খানিকটা ভাগ্য, সব খানিকটা হয়তো থিয়েটার থেকে আসার জন্য কাজ খানিকটা শিখে আসা হয়েছিল। এখন তো অনেকেই, সবাইকে শিখতে হয় না অবশ্য। ক্যামেরার সামনে অভিনয়টা অনেকে খুব ন্যাচারালি ভেতর থেকেই আসে করে দেয়। কিন্তু অভিনয়ের একটা বেসিক ট্রেনিং থাকলে থিয়েটার থেকে এলে আমার মনে হয় অভিনয় করতে সুবিধা হয়। তো সেইটা থাকার জন্য হয়তো আমার সুবিধা হয়েছিল। কিন্তু আমাকে কখনো বসে থাকতে হয়নি এখনো, সেই জন্য আমার আফসোস কিছু নেই। আর একটু বলুন যে এই যে ব্যাংকের চাকরি করে এবং আপনি যে সময়টা থিয়েটার জয়েন করেন, আমি যতদূর জানি যে 26-27 বয়স হবে, এবং সেই সময় এসে বহুরূপী দল, আপনি যুক্ত হলেন বহুরূপী দলের সঙ্গে। কিরকম ছিল জার্নিটা? জানি না, থিয়েটার করবো কখনো ভাবিনি। থিয়েটার অভিনয় করার কথা খুব ভাবিনি। আমি ছোট খেলাধুলো করতাম, বাবা ছিলেন ইন্টারন্যাশনাল স্পোর্টসম্যান, সো বাবাই আইডল ছিলেন খেলাধুলো। কিন্তু কি হলো, সব খেলা খেলতে গিয়ে কোনোটাই ভালো করে খেলা হলো না। তো এরকম করতে করতে চাকরি করতে করতে কিরকম একটা জেদের বসেই থিয়েটারে ঢুকে পড়া আর কি। মানে বহুরূপীর কয়েকটা নাটক দেখে কুমার রায়ের এমনই ফ্যান হয়ে গেলাম যে ওনার সঙ্গে কাজ করবো বলেই বহুরূপীতে যাওয়া। হ্যাঁ, তো
উনি আমার মানে কি বলবো গুরু তো বটেই, এবং আমি ওনার গুণমুগ্ধ ছিলাম, ভক্ত হয়ে গেলাম আস্তে আস্তে। তো ওনার সঙ্গে কাজ করবো বলেই বহুরূপীতে যাওয়া। তো সময়ের তো অভাব ছিল না, কারণ ব্যাংক তো 5টা 5:30টার পরে আর থাকতে হতো না। এখন যেমন অনেক টাফ হয়ে গেছে ব্যাংকে, এখন শুনি সব 8টা 9টা অবধি কাজ করতে হয়, আমাদের সময় সেটা ছিল না। তো 6:30টায় বহুরূপী রিহার্সাল ইজিলি অ্যাটেন্ড করা যেত এবং খুব মন দিয়ে কাজটা করবার চেষ্টা করেছি তখন। তো অভিনয় ওই করার কথা আগে ভাবিনি। আমি সাউথপুর স্কুলে পড়তাম, সেখানে আমাদের মাস্টারমশাই ছিলেন কমল কুমার মজুমদার, তিনি ছাত্রদের নিয়ে থিয়েটার করাতেন, কিন্তু আমি কখনো অভিনয় করিনি সেখানে। কিন্তু রিহার্সাল দেখতে খুব ভালোবাসতাম, ফলে থিয়েটারের প্রতি একটা যে ভালোবাসা ছিল ঠিকই, কিন্তু নিজে অভিনয় করবো এটা কখনো ভাবিনি, মনে হয়তো খেলাধুলোই করবো। কিন্তু এই কুমার রায়ের পাল্লায় পড়ে আমি থিয়েটার করা আরম্ভ করলাম, বহুরূপীতে ঢুকলাম। আর বহুরূপীতে ঢোকা মানে তো সেখানে অভিনয় করতেই হবে। আর আমাদের একটু বড়সড় চেহারা হওয়ার জন্যে অভিনয়ের সুযোগ পাওয়াটাও একটু সহজ হলো আর কি। সেই থেকে অভিনয়, সেই থেকে টেলিভিশন, তারপর সেখান থেকে সিনেমা, আর লম্বা জার্নি। এখন মানে আফসোসের কিছু নেই, সত্যি আফসোসের কিছু নেই। মানে যতটা পাওয়ার ছিল আমার ধারণা তার থেকে বেশি পেয়ে গেছি। আচ্ছা, যখন এরকম একটা ডিসিশন নিলেন যে চাকরিটা ছেড়ে দিয়ে একেবারে অভিনয় করবেন, আর্থিক দিক থেকে যদিও সহায়তায় রয়েছে, মানে অভিনয় করে আপনার স্বাচ্ছন্দ্য বোধ হয়েছে, কিন্তু তবুও পরিবারের কি সম্মতি ছিল? ভীষণ রকম ছিল। আমার বাবা যেহেতু স্পোর্টসম্যান ছিলেন, সবটাই খুব স্পোর্টিংলি দেখতেন। একটা কথা খুব বলতেন যে এইটুকু জীবন আমাদের, লাইফ ইজ ভেরি শর্ট। তো এইখানে একটা মানুষের যেটা করতে ভালো লাগে সেটাই করা উচিত, যাতে আরেকজন মানুষের ক্ষতি না হয়। তো এক কথায় বাবাকে যখন বললাম, বাবা একদম ছেড়ে দাও, ব্যাংকের চাকরি ছেড়ে দাও, যেটা করতে ইচ্ছে করছে সেটা করো। আমার স্ত্রীও তাই বললেন। তো এই দুজন বলার পরে মা খুব একটা সব ব্যাপারে কি চাকরি করছে, কি থিয়েটার করছে, ওসব মা খুব এরকম। তো এরা দুজন যখন সম্মতি দিলাম, আমি আর কোনো হেজিটেশন রইল না, ছেড়ে দিলাম। মানে আপনি তখন বিবাহিত ছিলেন? যখন চাকরি ছেড়েছি, হ্যাঁ, তখন আমি বিবাহিত। সেক্ষেত্রে অনেক পরে ছেড়েছি আমি তো 84-এ বহুরূপীতে গেছি, 85-এ আমার বিয়ে, তারপর লম্বা জার্নি। 2003-এ আমি চাকরি ছেড়েছি। টেলিভিশন এসছে 90-এর দশকেই, কিন্তু আমি একটু পরের দিকে এসেছি, কারণ তখন মন দিয়ে খালি থিয়েটারটাই করবো বলে ভেবেছিলাম। যাই হোক, বন্ধু বান্ধব ছিল কয়েকজন যারা ডিরেক্টর, যিশু দাশগুপ্ত ছিলেন তাদের মধ্যে একজন, তিনি আমাকে একদিন এসে নিয়ে গেল। তাই আমি বললাম, আমি তো চাকরি করি, আমি তো করতে পারবো না। বলে, তোকে করতে হবে না। তখন ব্যাংক 2টো অবধি হতো, বলে 2টোর পর আমি তোকে ডাকবো, তখন আসবি, শুটিং করবো। তো এই অ্যাডভান্টেজগুলো দিল। এখন চাকরি করতে করতে আস্তে আস্তে, তারপর তো সারাদিনের শুটিং অনেক জায়গাতেই করতে করতে ছুটি রুটি শেষ হয়ে গেল সব। উইদাউট পে হওয়ার আগে আমি চাকরি ছেড়ে দিলাম। স্ত্রীর অনেকটা সহযোগিতা ছিল নিশ্চয়ই? কার? আপনার ওয়াইফের? হ্যাঁ, নিশ্চয়ই ছিল। হ্যাঁ, তো বাবা আমার স্ত্রী, হ্যাঁ, ওরা দুজনেই, আমার বাবা আমার আইডল ছিলেন একদম। তো বাবাও ভীষণ রকম পে করেছেন, আর আমার স্ত্রী তো মানে বেস্ট ফ্রেন্ড আমার, সবটাই খুব ভালো বোঝে, আর আমার থেকে অনেক বেশি বুদ্ধি। তো ওরা দুজনে যেমন বললাম, আমি তখন চোখ বুঝে ছেড়ে দিলাম। একদমই। প্রথম ধারাবাহিক কুয়াশা, যখন তার আগে এবং কম্পিউটার বলে একটা সিরিয়াল হতো, অতনু ঘোষ এখন খুব নাম করা ডিরেক্টর হয়েছে, ও তখন বাচ্চা ছেলে, ও তখন দূরদর্শনে সিরিয়াল করতো এবং কম্পিউটার। ওইটা আমার প্রথম কাজ, মানে টেলিভিশন, ওটা আমার প্রথম কাজ। তার আগে প্রফেশনাল কাজ বাইরেও করেছি, যেমন তখন অডিও প্লে শ্রাবন্তী মজুমদারের ওখানে বড়লিনের সংসার, হরলিক্সের ওইসব হতো, ভীষণ পপুলার ছিল। শ্রাবন্তীর সঙ্গে কাজ করতে দারুণ ভালো লাগতো। তারপর এবং কম্পিউটার, প্রথম সিরিয়াল, তারপরে কুয়াশা যখন, ফার্স্ট মেগা সিরিয়াল বলতে কুয়াশা যখন। মেগা সিরিয়ালের কথায় যদি এখন আসি, যে আপনি যেই সময় ধারাবাহিক শুরু করছেন, কুয়াশা যখন আপনার প্রথম ধারাবাহিক সে অর্থে, তারপর থেকে পরপর অনেকগুলো ধারাবাহিকে কাজ হয়েছে, সিনেমা হয়েছে, এখন ওটিটিও এসছে নতুন মাধ্যম, কিন্তু এখন ধারাবাহিক করছেন না, এবং এই যে ধারাবাহিকের পরিবর্তন, সেটা কতটা লক্ষণীয়?
হ্যাঁ, অনেকটাই লক্ষণীয় মানে কি ধারাবাহিকের ধরনটা পাল্টে গেছে। আগে একটা গল্প নিয়ে থিয়েটার মানে সিরিয়াল হতো, তার একটা ডেফিনেট গল্প ছিল, ডিরেক্টরদের হাতে প্রচুর ক্ষমতা ছিল। আফটার অল ডিরেক্টর তো একটা ফাদার অফ আ টিম, মানে সিরিয়ালই হোক বা এখন ডিরেক্টরদের হাত থেকে অনেক ক্ষমতা চলে গেছে। এখন চ্যানেল তারাই বেশিটা করে, ফলে আমার মনে হয় তাতে সিরিয়ালের লাভ তো হয়নি, ক্ষতি হয়েছে। আর একটা জিনিস হতো যে আমাদের এত সাহিত্যের ভান্ডার আমাদের বাংলায়, সেই সাহিত্য নিয়ে কাজটা বন্ধ হয়ে গেল। এখন অন্যরকম গল্প, সব একই রকম গল্প, মানুষ দেখতে না, যাদের কিছু কাজ মানে কিছু করবার নেই তারা বসে বসে দেখে, কিন্তু ইয়াং জেনারেশন কিন্তু সিরিয়াল আর দেখে না। আমি তোমাকে বলছি, আমি দায়িত্ব নিয়ে বলছি, আমি বহু লোকের সঙ্গে আমার ছেলে মেয়েরা যাদের সঙ্গে অভিনয় করি, থিয়েটার করি, আমি সিরিয়ালও করি, তারা নিজেদের করা সিরিয়াল নিজেরা দেখে না। আমিও দেখতাম না, আমার পরের দিকে দেখতে ভালো লাগতো না। হ্যাঁ, পয়সা রোজগার হতো, করেছি, কিন্তু তারপর আস্তে আস্তে সব কিছুতে তো রিটায়ারমেন্টের বয়স আছে, তো আমিও সিরিয়াল থেকে রিটায়ার করেছি। কিন্তু তা বলে আমি টেলিভিশন যে একদম করবো না বা এরকম কোনো হার্ড ফাস্ট নেই। টেলিভিশনে ঠিকঠাক কাজ হলে, কোনো টেলিফিল্ম হলে বা এ হলে নিশ্চয়ই করেছি, করবো। এবং সিরিয়ালে যদি কোনো ছোট ইম্পর্টেন্ট জায়গা থাকে, ছোট রোল, মানে বেশি দিন চলবে না এরকম টানা সিরিয়াল আমি আর করবো না, ওটা খুব ক্লান্তিকর হয়ে গেছে। সেটা কি শুধুমাত্র মানে এতগুলো বছর অভিজ্ঞতা এবং একটা বয়সে এসে আর ইচ্ছা করে না, নাকি গল্প না, মানে মন থেকে আর চায় না। প্রথম কথা স্ট্রেন, ওই রোজ শুটিং এ যাওয়া, এটা আর এখন একটা বয়সের পর আর ভালো লাগে না মানুষের, আমার লাগতো না। সেটা একটা, আর একটা মন থেকে যে খুব ইচ্ছে করে, আগে যেরকম একটা যখন করতে প্রতিবিম্ব সিরিয়াল করতে যেতাম, বা এক আকাশে কিছুদিন করেছি তখন যেতাম, বা যিশু সিরিয়াল, তিথির অতিথি, কুয়াশা যখন এসে যখন করি, তখন সকালে শুটিংয়ে যাবো, মনটা আনন্দ হতো। আস্তে আস্তে সেই আনন্দটা চলে গেল, মানে এখন আজ আবার যেতে হবে, এইরকম একটা ক্লান্তিকর একটা না, আর এইভাবে করে লাভ নেই। রোজগারের কথা যদি হয়, রোজগার অনেক করা হয়ে গেছে, আর অত এ না করলেও চলবে আর কি। এই যে কোনো কাজে মনের আনন্দ না থাকলে আমরা বলি যে করা যায় না, মন থেকে আগে খুশি হতে হবে আমি কাজটা করছি। আপনি যেটা বললেন যে শুটিং এ যাওয়ার সেই আনন্দটা চলে যাচ্ছিল, সেটা কি কেন মনে হয় যে পারিপার্শ্বিক পরিস্থিতি, কাজের ধরন? হ্যাঁ, কাজের ধরন, সিরিয়ালের মান, সবটা মিলিয়ে খুব একটা আকর্ষণ করতো না, সেই জন্যই আরো আস্তে আস্তে সরে যাওয়া। একটা দুটো হাউসে কিছুদিন করেছি, যেমন অ্যাক্রোপলিস হাউসের সঙ্গে আমি বেশ, কারণ ওদের কাজটা একটু আলাদা ছিল ওর বাকিগুলোর থেকে, তো ওইখানে করতে ভালো লাগতো। তারপর সেটাও আস্তে বয়সের সঙ্গে সঙ্গে সব কিছু তো ছাড়তে হয় কিছু কিছু। সিনেমাটা যেরকম কি কদিন একটা ছবিতে কি 5 দিন 6 দিন 7 দিনের কাজ, ভালো, ঠিক আছে। থিয়েটার সন্ধ্যাবেলা গেলাম, নাটক করলাম, চলে এলাম। থিয়েটারের উপর একটা প্রচণ্ড টান চলতে গিয়ে এখনো আছে, কারণ এই যে দর্শকের সঙ্গে ডাইরেক্ট ইন্টারাকশন, এটা তো আর কোথাও নেই। থিয়েটার যেদিন হয় সেদিনকে মনে খুব আনন্দ হয় যে আজকে যাবো স্টেজে অভিনয় করতে, সেটা খুব ভালো লাগে। আচ্ছা, এই যে ইন্ডাস্ট্রি বদলাবে, পরিবর্তনই ধরন আমরা বলি থাকি, আপনি কি কতটা বদল দেখলেন? শুধু মেঘা ধারাবাহিকের কথা, সিরিয়ালের কথা আমি বলছি না, প্রত্যেকটা সিস্টেম থেকে। এখন কিছুদিন আগেই আমি যদি বলি যে অপর্ণা সেন একটি মন্তব্য করেছেন যে ইন্ডাস্ট্রির অনেক কিছু নিয়ে আমি ক্ষুব্ধ, আমি লজ্জিত। আপনার কি মনে হয় এখন সিস্টেম, সিনেমার কিছু মানে এই যে আগে বহু মাস ধরে সিনেমার শুটিং হতো, এখন সংখ্যা কমে আসছে, সিনেমার সংখ্যা কমে এসছে, অনেক বাইন্ডিং চলে এসছে সব কিছুতে? হ্যাঁ, আগে একটা সিনেমা যত যত্ন করে বানানো হতো, এখন আর সেটা সেই যত্ন করে বানানো হয় না। তার প্রভাব তো আমরা দেখতে পাই। আগে একটা সিনেমা যখন হতো, প্রচুর দর্শক দেখতেন, সেটা নিয়ে আলোচনা হতো, সেটা নিয়ে কফি হাউসে এবং জায়গায় হতো, তো নন্দনে বসে আলোচনা হতো। তো তখন হ্যাঁ সত্যি 35-40 দিন ধরে একটা ছবি শুটিং হতো, আরও বেশি হয়েছে অনেক।
এখন সেখানে 11-12 দিনে একটা ছবি শেষ হয়ে যাচ্ছে। তো কেউ তো আর ম্যাজিশিয়ান না, কেউ ভগবান নয় যে সেই মানের কাজ আমি 11 দিনে 35 দিনের 11 দিনে শেষ করে ফেলবো, বা আমি সেই লেভেলের, আমি সত্যজিৎ রায় নই, আমি মৃণাল সেন নই, আমি তপন সিনহা নই, আমি তরুণ মজুমদার নই, আমি অজয় কর নই। তো অথচ 11 দিন আমায় করতে হবে। এটা একটা দিক থেকে ডিরেক্টরদের স্মার্টনেস আছে বলতেই হবে, কারণ তার তুমি যদি শেষ না করতে বলো তাহলে প্রডিউসার তোমায় কাজ দেবে না। এটা ডিরেক্টরের উপর একটা বাইন্ডিং। তা সত্ত্বেও যে কয়েকজন ডিরেক্টর একটু ভালো মানের ছবি করছে, সেটা তাদের ক্যারিশমা, ক্যালিবার। কিন্তু সবাই তো আর একই ক্যালিবারের লোক নয়। সেখানে ওই ফ্যাক্টরির মতো হয়ে যাচ্ছে, অন্তঃসার শূন্য সিনেমা তৈরি হচ্ছে। সেই সিনেমায় কাজ করতেও যে খুব একটা ভালো লাগে তা নয়। তো যাই হোক, আমার কপাল ভালো, আমি সেই ধরনের সিনেমায় খুব বেশি যে কাজ করেছি তা না, মোটামুটি যত্ন নিয়ে কাজ হয়েছে সেরকম সিনেমাতেই কাজ করেছি বেশি। কিছু করেছি, কিন্তু তখনও এরকম 11-12 দিন এটা ছিল না। তখন অন্তত 20-25 দিন ধরে একটা ছবির শুটিং হতো। রবি কিনাগি করতেন, মানে যারা কমার্শিয়াল, রাজ চক্রবর্তী করতেন, আরও অনেক অনেক ডিরেক্টর ছিল, তারা যত্ন নিয়ে করবার চেষ্টা করতো। এখন সেইটা দিনে দিনে বাজেট কমতে কিছু করার নেই, মার্কেটে ছোট হয়ে গেছে। লোকে এখন টেলিভিশনে চলে যাচ্ছে, ওটিটিতে চলে যাচ্ছে, সিনেমা হলে হাউসে গিয়ে সিনেমা দেখার লোক কমে যাচ্ছে আর আউটস্ট্যান্ডিং কিছু ছবি না হলে। হ্যাঁ, তো বাজেট কমছে। তো এই ফলে ছবির মানও কমছে। আপনার যেটা বলেছেন সেটা খুবই খাঁটি কথা, খুবই। এই যে সিনেমার যেটা বলছিলেন যে সংখ্যা কমে আসছে, আগে যে পরিমাণে বাংলা সিনেমা হতো সেক্ষেত্রে অনেক সংখ্যা কমে আসে, সেটার কি কারণ আপনার মনে হয়? যে প্রযোজক, হ্যাঁ, প্রযোজক যদি রিটার্ন না পায় তাহলে সে ফার্দার ছবিতে ইনভেস্ট করবে কেন? এখন তো কোনো ছবি, খুব কম ছবি যেটা প্রডিউসারের যা খরচা সেটা রিটার্ন করতে পারছে, পরে কোনো মতে কোনো ওটিটিকে বিক্রি করে বা কোনো চ্যানেলকে বিক্রি করে খানিকটা টাকা উঠছে। কিন্তু ব্রেক ইভেন পয়েন্ট, আগে একটা ছবি একটা প্রডিউসার আসতো, তার একটা জেনুইন ব্যবসা ছিল এটা। সে জানতো যে আমি কিভাবে কোথায় ইনভেস্ট করলে আমি রিটার্নটা পাবো। তো সেই রিটার্ন যদি না পায় একজন প্রডিউসার, তো সে পরবর্তী ছবিতে ইনভেস্ট করবেই বা কেন? আর প্রডিউসার যদি থেমে যায় তাহলে ছবির সংখ্যাও কমে যাবে, সেটাই হচ্ছে। ফলমুখী না হওয়ার কারণ আপনার কি মনে হয়? ভালো অভিনয়, ভালো গল্প, নাকি দর্শককে আকর্ষণ করছে না কোনো কিছুই? হ্যাঁ, না, ভালো অভিনেত্রী যে কাজ করছেন না তা তো নয়, অনেক ভালো ভালো অভিনেত্রী আছে, কিন্তু তাদের দিয়ে কি ঠিকঠাক কাজ করিয়ে নেওয়া যাচ্ছে? আমার সেখানেই সন্দেহ লাগে। তা একটা ক্যালিবার হলো অ্যাক্টর বা অ্যাক্ট্রেসকে নিলাম আমি, তাকে তো আমাকে সেই তার জায়গা দিতে হবে, তার অভিনয়ের ক্ষমতাটা দেখাবার। তো সেটা স্ক্রিপ্ট বলো বা ক্যারেক্টার বিল্ডিং বলো বা সমস্তটা নিয়ে সে হয় সব সেই জায়গাটা পাচ্ছে না, ফলে সে তার বেস্টটা দিতে পারছে না। এগুলো হচ্ছে, মানে রাইট ফ্রম স্ক্রিপ্ট লেভেল থেকে মেকিং অফ দ্য ফিল্ম সবটা মিলিয়ে কোথাও একটা কম্প্রোমাইজ একটা চলছে বলে মনে হয় আমার। এই যে এখন শিল্পের ক্ষেত্রে না অনেক বাধা নিষেধ দেখতে পাই আমরা, যে কোনো কাজ করার আগে অনেক অনেক বাইন্ডিং চলে আসে। আপনার কি মনে হয় যে শিল্পী সত্তায় বা শিল্পীর স্বাধীনতায় কতটা হস্তক্ষেপ করা হয়? বাইন্ডিং বলতে একটু খুলে বলো। এই যে ছবির ক্ষেত্রে, যে ছবি যেটা বলছিলেন যে শুটিংয়ের সংখ্যা এবং প্রডিউসারের যে লগ্নিকরণ রয়েছে বা কিছু নির্দেশ রয়েছে ইন্ডাস্ট্রির ক্ষেত্রে, যে কখন শুটিং হবে, কোন প্রোডাকশন টেকনিশিয়ানদের মধ্যে যে একটা ডামাডোল পরিস্থিতি তৈরি হয়েছিল আমরা সাম্প্রতিক সময়ও দেখেছি। এবং সেটাই জিজ্ঞেস করা যে শিল্পী সত্তায় তার স্বাধীনতায় কতটা হস্তক্ষেপ হয়? হ্যাঁ, হবেই তো। একটা শিল্পী তার যদি স্বাধীনতাই না থাকে তাহলে সে তার চিন্তাটা মেলে ধরবে কি করে? তাকে যদি পদে পদে
যে এইটা করতে হবে, ওইটা মেনে চলতে হবে, এইটা করতে হবে, এইটা করতে হবে করে, তাহলে সে তার সেরাটা দেবে কী করে? হ্যাঁ, আমি অভিনেতাদের কথা ছেড়ে দিচ্ছি, অভিনেতারা তো যাচ্ছে অভিনয় করছে চলে আসছে, কিন্তু একজন ডিরেক্টর, হ্যাঁ, সে তার যদি এত রকম একে নিতে হবে, ওকে নিতে হবে, এইটা করতে হবে, এতজন লোক নেওয়া যাবে না, এতজন লোক নিতে হবে, তার হয়তো ইচ্ছে ছিল এই একটা চরিত্রে মিস্টার এক্সকে নেবেন, কিন্তু নিতে পারছেন না, হ্যাঁ, তাকে মিস্টার ওয়াইকে নিয়ে কম্প্রোমাইজ করতে হচ্ছে। তো ফলে সে যেভাবে ভেবেছিল চরিত্রটা, সেই চরিত্রের ধরনটাই তো পাল্টে গেল। তো একজন ডিরেক্টরের উপর কখনো বাধ্যবাধকতা থাকলে সেরা কাজটা হয় না। আমি যদি সত্যি জায়গায় বলতো আপনাকে এই করতে হবে, ওই করতে হবে, ওই করতে হবে, তাহলে কি এই ছবিগুলো তৈরি হতো না, হওয়া সম্ভব নয়। একজন ক্রিয়েটিভ লোক যে একটা জিনিস সৃষ্টি করছে, তাকে অবাধ স্বাধীনতা দিতে হবে, তা নাহলে তো হবে না। একদম। এবং বহুরূপীর কথাতে যদি আসি, একদিকে বহুরূপী আপনার দল থিয়েটার এবং বড় পর্দায় বহুরূপী করেছেন, বহুরূপী একদম আষ্টে মিষ্টে জড়িয়ে রয়েছে এবং সে ছবি খুব কমার্শিয়ালি হিট। তারপরে বহুরূপীর পরবর্তী পর্বতেও আপনি রয়েছেন। তো একটু বলুন যে এখন বাংলা ছবি করার ক্ষেত্রে আপনি কি কি মাথায় রাখেন যে একটা ছবি নির্বাচনের জন্য? আমি খুব একটা ভেবে কাজ কখনো নিয়েছি বলে মনে হয় না, কারণ যারা আমাকে কাজ করেছেন তারা মোটামুটিভাবে যে না এই লোকটা পারবে এই চরিত্রটা ভার বইতে, সেরকমভাবে নিয়েছে বলে আমাকে খুব একটা যে ভেবে কাজ নিতে হয়েছে তা না। হ্যাঁ, কিছু ছবি বন্ধু বান্ধব অমুক তমুক এদের রিকোয়েস্টে করতে হয়েছে, পরে সেগুলো যে খুব উচ্চমানের হয়েছে তা নয়, কিন্তু এগুলোও তো থাকে। তোমার একটা বন্ধু যদি তোমাকে এসে বলে আমি একটা ছবি করছি, তুই একটা পাঠ কর, তুমি তাকে রিফিউজ করতে পারবে না। তো সেরকম কাজও কিছু করতে হয়েছে। তো বেশিরভাগ ক্ষেত্রেই যারা আমাকে কাস্ট করেছেন, যে সমস্ত চরিত্রে আমি অভিনয় করেছি, তারা আমার উপর ভরসা করেই আমাকে নিয়েছেন, আর আমি চেষ্টা করেছি তাদের ভরসার মান রাখতে, কতটা পেরেছি সেটা দর্শক করবে। জিদ্দার সঙ্গে একটি কাজ আসছে, তো হ্যাঁ, জিতের সঙ্গে আগেও আমি কাজ করেছি, আমি আওয়ারা, ওয়ান্টেড ফন্টেড অনেকগুলো ছবি জিতের সঙ্গে করেছি। আবার এই জিতের সঙ্গে কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত। সেখানে কি চরিত্রে আপনাকে দেখতে পাওয়া যায়? সেখানে জাজ, ওই যখন বিচার হচ্ছে অনন্ত সিংহর, সেই কোর্টের জাজের ভূমিকাটা আমি করেছি। তো অনেকদিন পর আবার জিদ্দার সঙ্গে কাজ বোধ হয়। হ্যাঁ, অনেকদিন পরে, প্রায় 5-7 বছর তো বটেই। হ্যাঁ, কেমন এই শুটিং এর অভিজ্ঞতা কেমন ছিল? না, ভালো। জিৎ যা হয় একজন অভিনেতা দিনে দিনে আরো ম্যাচিউর করে। জিতের ক্ষেত্রেও সেটা হয়েছে, আর খুব ভালোবেসে অভিনয়টা করে, তো ভালো লেগেছে, খুব ভালো লেগেছে ওর সঙ্গে। আচ্ছা, যেটা জিজ্ঞেস করার ছিল যে আপনার গানেরও একটা দিক রয়েছে, আমরা জানি। গানের দিক ঠিক না, গান আমি কখনো শিখিনি। হ্যাঁ, থিয়েটারের জন্য গান করতে করেওছি। তো ওই আমাদের বাড়িতে একটা গানের চর্চা ছিল, আমার বোন জয়তী, ও গীতবিতানের স্টুডেন্ট এবং এখন ওখানকারই টিচার। আমার বাবা ওর সঙ্গে তবলা বাজাতেন, বাড়িতে একটা গানের চর্চা ছিলই। প্লাস ওকে গীতবিতানে ছোটবেলায় সাইকেল করে নিয়ে যেতাম, বাইরেটা ক্রিকেট খেলতাম, সেখানে গান হতো, কানে কন্টিনিউয়াস 1.5-2 ঘন্টা কানে গানটা থাকতো আর কি। তার থেকে হয়তো খানিকটা গেয়ে দিতে পারি এরকম। তো সেটা স্টেজে, এমনি রেকর্ডিংয়ে গাইলে ধরা পড়ে যাবো যে বেসুরো গাইছে, কিন্তু স্টেজে তো অতটা ধরা যায় না। স্টেজে একটু অল্প বিস্তর ত্রুটি থাকলেও সেটা বেরিয়ে যায়। মঞ্চে একটা লোক লাইভ গান গাইছে, এটাই লোককে অবাক করে দেয় অনেক বেশি। তো সে ছোটোখাটো দু একটা ভুল করলো কি করলো না, দর্শক ক্ষমার চোখে দেখে। কিন্তু তুমি যেই রেকর্ডিংয়ে মাইকের সামনে যাবে, তুমি ধরা পড়ে যাবে। তোমার যদি গানটা যে জানা না থাকে, আমি ধরা পড়ে যাবো। তো এইভাবেই থিয়েটারে দরকার প্রয়োজন মতো গান গাইছি। হ্যাঁ, এখনো গাই। আপনার বাড়ি থেকে কি আপনি প্রথম যিনি অভিনয়ের সঙ্গে বা ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত হন? হ্যাঁ, আমি প্রথম। সে অর্থে যখন জার্নিটা শুরু হয়, একটার পর একটা কাজ আসছে, আপনি যেটা বললেন যে পেছনে ফিরে তাকাতে হয়নি, কিন্তু কোনো রকমই কি কোনো অসুবিধার সম্মুখীন হতে হয়েছিল যখন কাজের ক্ষেত্রে? হয়নি, মানে বলছি এই ব্যাপারে আই এম ভেরি ফরচুনেট যে আমাকে খুব একটা কাজের জন্য কোনোদিন কাউকে বলতে হয়নি বা বসে অপেক্ষা করতে হয়নি। পরের পর এসছে, করেই গেছি। যখন
আর মানে ধারাবাহিক আর খুব একটা ভালো লাগলো না, তখন নিজে থেকেই আস্তে আস্তে সরে গেছি। তাহলে খুব একটা কারোর উপর নির্ভর করতে হয়নি আমাকে কখনো, সেটা ঈশ্বরের আশীর্বাদ বলতে পারো। আচ্ছা, এই যে বেশ কিছু ছবিতে দেখে আমরা হলের একটা সমস্যা, কিছুদিন আগে আপনি জানেন যে নধরের ভেলা যে ছবি নিয়ে খুব চর্চাও হচ্ছে এবং বিপুল প্রশংসিত সে ছবি, কিন্তু হলে জায়গা খুব একটা পায়নি। এই যে হল না পাওয়া, ভালো ছবির সংখ্যা তাহলে বাড়বে কি করে যদি ভালো ছবিকে নাই দেখানো হয়? সেই জন্য আমাদের ইন্ডাস্ট্রির অবস্থা খুব ভালো নয়। হ্যাঁ, ভালো ডিরেক্টর ভালো প্রডিউসাররা আসবেই না। যারা ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকিং যারা, তারা যদি ছবি রিলিজই না করতে পারে তাহলে তারা আসবে কেন? তো এই কয়েকজনের হাতে সমস্ত হল, এটা খুব সুস্থতার লক্ষণ নয়। সেই জন্যই বলছি আমাদের ইন্ডাস্ট্রি ইজ নট ইন আ ভেরি হেলদি স্টেট। তো এই যে ইন্ডাস্ট্রির উন্নতি নিয়ে অনেক রকম কথা হয়, অনেক কমিটি তৈরি হয়, আদেও কি কোনো লাভ হচ্ছে? কমিটি তৈরি হচ্ছে, কাজ কি কি হচ্ছে, কি কি উপকারটা হচ্ছে? আমাকে তো একটা ইন্ডাস্ট্রি যদি সত্যি উপকার করতে হয়, তাহলে একজন ডিরেক্টর যখন আসবে তাকে ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট দায়িত্ব সরকারেরই হোক বা যারা কন্ট্রোলিং অথরিটি তাদেরই হোক, সেই ডিরেক্টরটাকে স্বাধীনতা দেওয়া, সে তো তার মনের মতো করে একটা কাজ করতে পারে। সেটাই হচ্ছে না, তাহলে কি লাভ হচ্ছে? আজ বম্বেতে রাজকুমার হিরানি যদি একটা ছবি করতে যায়, আমি জানি না ওখানে এমনি কীরকম আদার, কিন্তু সে তার মনের মতো করে কাজটা করতে পারে। হ্যাঁ, তো মানে ইয়াং ডিরেক্টররা যারা সমস্ত কাজ করছে, কাজের জায়গাটা কিন্তু সেটা প্রডিউসাররা বোঝে যে এই লিবার্টিটা দিতেই হবে, তবে তার কল্পনা শক্তিটা বেরোবে। হ্যাঁ, তবে তার সেই ছবির বিকাশ হবে, ছবির বিস্তার হবে। এইটা আমাদের এখানে হচ্ছে না। আপনার পরবর্তী প্রজন্মের কেউ অভিনয়ের সঙ্গে যুক্ত হতে চাইলে কতটা সম্মতি থাকবে? না, আমার ছেলে ও সিনেমাটোগ্রাফার, আমাদের ইন্ডাস্ট্রিতেই আছে। ও সত্যিকার ফিল্ম ইনস্টিটিউট থেকে পাশ করা ছেলে, ক্যামেরাম্যান, ডিরেক্টর অফ ফটোগ্রাফি বলে ওদের। ও কাজ করছে, কিছুদিন বম্বেতেও কাজ করেছে, এখনও মাঝে মাঝে বম্বেতে কাজ করে, কলকাতাতেও করে। তো করছে। বাবা হিসেবে সম্মতি ছিল? হ্যাঁ, একদম। পরিবারে কে কে আছে যদি একটু বলেন? আমার বাবা মারা গেছেন 2017, মা এই 3 মাস আগে মারা গেছেন, আর আমার স্ত্রী আর ছেলে। এমনিতে অবসর যাপন কি সুযোগ হয় করার, নাকি কাজের ব্যস্ততা? না, এখন কোনো কাজ নেই। সিরিয়াল চলে যাওয়ার পর আমি ভেরি ফ্রি। আমি মাসে 10 থেকে 12 দিন কাজ করি, 17-18 দিন ছুটি। বই পড়ি, গান শুনি, সিনেমা দেখি। আমার ছেলে যেহেতু প্রচুর সিনেমা দেখে, ফলে আমারও প্রচুর সিনেমা দেখা হয় বাড়িতেই। তো দেশি ছবি, বিদেশি ছবি সব অনেক কিছু দেখা হয়। আচ্ছা, এখন ধারাবাহিকের মেয়াদের যদি আমি দেখি যে অনেক ধারাবাহিক 3 মাসে শেষ হয়ে যায়, কিছু ধারাবাহিক 1-1.5 বছর চলছে, কিছু ধারাবাহিক আবার 2-3 বছরও চলে, কিন্তু আপনাদের সময় সেই সময় 3 মাসে ধারাবাহিক শেষ হয়ে যাওয়ার এমন না, আমি তো কখনো দেখিনি। ছিল না। হ্যাঁ, আমি তিথির অতিথি করেছি 6 বছর, 5 বছর, 6 বছর চলেছে। এরাও শত্রু করেছি রঞ্জন চৌধুরীর, 5 বছর, 6 বছর চলেছে। প্রতিবিম্ব কতদিন ধরে করেছি আমরা, এক আকাশের নিচে কতদিন চলেছে। তো কারণ হচ্ছে মান, দর্শক নিজেকে আইডেন্টিফাই করতে পারতো ওই একটা ধারাবাহিকের চরিত্রগুলোর সঙ্গে, সেই ঘটনাগুলোর সঙ্গে। তো সেইটা যতক্ষণ না হচ্ছে, তো ততক্ষণ একটা ধারাবাহিক তো সাকসেসফুলি চলতে পারে না। কিন্তু ধারাবাহিক দেখো অনেক বেশি স্ট্রঙ্গার মিডিয়াম দ্যান ফিল্ম। কারণ কি, ও মানে ড্রয়িং রুমে ঢুকে যাচ্ছে। একজন টিকিট কেটে সিনেমা দেখতে যাওয়া, সেটা কথা সপ্তাহে 1 দিন, কারো মাসে 2 দিন, কারো মাসে 1 দিন। কিন্তু আমি রোজ একটা জিনিস আমি অফিস থেকে ফিরে 8টার সময় বসে দেখতে পাচ্ছি, বা বাড়ির মায়েরা, বোনেরা, এরা তো সারা সন্ধ্যে ধরেই দেখতে পাচ্ছে। তো সেই লোকগুলো কিন্তু আর অ্যাট্রাক্টেড হচ্ছে না টেলিভিশনে। কিন্তু ধারাবাহিকই কিন্তু ইন্ডাস্ট্রিকে কিছুটা বাঁচিয়ে রেখেছে বলা যায়। বাঁচিয়ে রেখেছে মানে ভীষণ রকম। মানে
আমাদের ইন্ডাস্ট্রিতে প্রায় সব স্টুডিওগুলো জঙ্গল হয়ে গিয়েছিল, হ্যাঁ, উত্তমবাবু মারা যাওয়ার পর। অঞ্জন চৌধুরী দ্য ফার্স্ট ম্যান যে আবার সিনেমা করে ইন্ডাস্ট্রি চালু করলেন। তারপরে ধারাবাহিক এসে সমস্ত স্টুডিওগুলো রমরম করে চলতে আরম্ভ করলো। এখনো তুমি একটা সিনেমা করবার জন্য কোনো একটা স্টুডিওতে ফ্লোর পাবে না, সব সিরিয়ালরা অকিউপাই করে রেখেছে। 3 মাসে শেষ হয়ে গেলেও তারা সেই স্টুডিও ধরে রেখে দিচ্ছে। 3 মাস বাদে হয়তো ওই সেট ভেঙে আর একটা সেট ভেঙে আর একটা নতুন কাজ হবে, কিন্তু সেই মানের কাজটা হচ্ছে কোথায়? হচ্ছে না। যে আনন্দ আমরা পেয়েছি প্রথম 90, 2000, 2010 অবধিও, হ্যাঁ, সেই ভালো লাগাগুলো মানে আমরা যারা কাজ করছি তাদেরই আর ততটা ভালো লাগছে না। তো যারা দেখছে, আমি যদি একটা জিনিস আমি নিজেই ভালো না বেশি করি, তাহলে আমি কি করে ভালো লাগাবো বলে একজন দর্শককে? তো সেইটাই হচ্ছে, কাজের মানটা হচ্ছে না। কেন হচ্ছে না লোকে বুঝছে না? কি করলে? আমার তো মনে হয় আমাদের সাহিত্য নির্ভর হওয়া উচিত ধারাবাহিক, তাহলে আবার সুদিন ফিরে আসতে পারে। হ্যাঁ, কারণ আমাদের এত ভালো ভালো আছে। আমি জানি না ওরা চ্যানেল কি ভাবছে, ওরা ওই যে কি গল্প বলে যাবো লোকে দেখবে। আচ্ছা, এখন আপনার থিয়েটার চলছে, আমি যেটা আপনার থেকেই গল্প করতে করতে শুনছিলাম যে 4টি থিয়েটার এখন মঞ্চস্থ হয়। কিন্তু থিয়েটারের ক্ষেত্রে যেটা হয় যে যারা থিয়েটারটা করেই রুটি রুজি যোগান দেয় তাদের পক্ষে ভীষণ অসুবিধার হয়ে যায়, কারণ থিয়েটারের যে পারিশ্রমিক সেক্ষেত্রে একটা বিরাট একদম সমস্যা। থিয়েটারটাকেও যদি আমরা প্রফেশনাল করতে না পারি তাহলে কিন্তু থিয়েটার বাঁচবে না। আর এত দলই বা থাকবে কেন আমি বুঝতে পারি না। এতগুলো দল কেন থাকবে? একটা শহরে 10টা থিয়েটারের দল থাক না, তাহলে তো একদম ক্রিম ছেলেপুলে যারা, তারা ওই 10টা দলে কাজ করবে। আর এই একজন ডিরেক্টর, তার একটা দল ভালো লাগলো, সে ভেঙে গিয়ে আর একটা দল করলো, কিন্তু সেখানে তাকে সে তার সেই মানের অভিনেত্রী নতুন দলে গিয়ে দুম করে পাবে না। হ্যাঁ, তো এতগুলো দলের আমি ঘুমার পক্ষপাতিন। ধরো আমরা যখন থিয়েটার করেছি তখন মেজর দল বলতে বহুরূপী, নান্দিকার, পিএলটি, চেতনা, সুন্দরম, এরকম হাতে গোনা 10টা দল ছিল। আর হয়তো গোটা 10 দল ছোট ছোট দল ছিল শহরে, মফস্বলে কিছু দল তো ছিলই, এবং তারা যথেষ্ট ভালো শক্তিশালী দল। তারা এখন শুধু কলকাতা শহরেই বোধহয় 500 দল। তো কিন্তু ক্ষমতাবান অভিনেতা অভিনেত্রী বা টেকনিশিয়ান তার সংখ্যা তো ওইভাবে বাড়ছে না। একটা দলে দেখা যাবে একজন হয়তো পাওয়ারফুল অ্যাক্টর বা অ্যাক্ট্রেস, বাকিরা মিডিয়কার। তো এইটাই যদি, জানি না এটা ফিজিক্যালি কখনো সম্ভব কিনা, এখন একজন ডিরেক্টর তার একটা ইগো থাকে যে আমি প্রডিউসার, আমি বস। তো ঘুরিয়ে ফিরিয়ে একটা দলে থিয়েটার করা, যে আমি একটা প্রযোজনা করলাম, তুমি একটা করলে, ও একটা করলে, সেটা বোধহয় মানুষ নিতে পারে না। আর এই যত দলে ভাঙবে তত ক্ষমতাও তো ভাগ হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো ক্ষমতা ভাগ হয়ে যাওয়া মানেই মান কমছে। এই থিয়েটারটাকে তুমি যদি ধরো আজকে 10টা বা 20টা দল শহরে থাকতো, তাহলে ফান্ডিংটা ওই 20টা দলের মধ্যেই থাকতো, তাহলে হয়তো আমরা যারা অভিনেতা অভিনেত্রী বা টেকনিশিয়ানদের আর একটু বেশি পয়সা দিতে পারতাম, তাদের সুবিধা হতো, তাদের সিরিয়াল করবার জন্য দৌড়ি করতে হতো না। এখন সেই থিয়েটারটা কোনো মতে করে একটা সিরিয়াল করলে সব কিছু তাকে তো সংসার চালাতে হবে। আর যদি সারাদিন সিরিয়ালি, মাসের মধ্যে যদি আমাকে 15-20 দিন সিরিয়ালি করতে হয়, সারা থিয়েটারের জন্য সে কতটা সময় দিতে পারছে। এখন যেটা হয় অনেক সময় দেখি যে বম্বেতে কিন্তু এখনো থিয়েটারটা প্রফেশনালি ওরা, যারা থিয়েটার করে তারা থিয়েটারে, কিছু সিনেমার অভিনেতা অভিনেত্রীরা নিশ্চয়ই থিয়েটার করে, আমাদের এখানেও তো করে। হ্যাঁ, তো কিন্তু ওরা কিন্তু থিয়েটারটাকে প্রফেশনাল করতে পেরেছে বম্বেতে, পুনেতে, কলকাতায় হয়নি। হয়নি। আচ্ছা, একটা কথা বলুন, এই যে এখন দেখি যে অভিনয়ের পাশাপাশি
প্ল্যান বি একটা অপশন রেখে অভিনয় আসে, কেউ নিজের ব্যবসা, কারো নিজের কোনো অর্গানাইজেশন রয়েছে, কারো রেস্টুরেন্ট রয়েছে, এটা কতটা জরুরি হয়ে গেছে এখন? জরুরি হয়ে গেছে, তার কারণ হচ্ছে এইখানে সিকিউরিটি পাচ্ছে না। এই কাজটা যে আমি পেতেই থাকবো, বা এই কাজটাই আমাকে, যদি আমি 80 বছর বাঁচি তাহলে 80 বছর আমাকে খাওয়াবে পড়াবে বা আমার সিকিউরিটি তৈরি করবে ফর মাই নেক্সট জেনারেশন, সেইটা হচ্ছে না। ফলে তাকে অন্য কাজের কথা ভাবতেই হচ্ছে। এবং দেখবো এখন সমস্ত আমাদের নায়ক যারা আছে তারা সমস্ত একটা করে প্রোডাকশন হাউস করেছে, যাতে সিনেমা প্রডিউস করতে পারে বা করতে পারে, বা কেউ অন্য ব্যবসাও করছে, কেউ রেস্টুরেন্ট চেনে যাচ্ছে। সে ওই সিকিউরিটিটা পাচ্ছে না যে আমাকে এইটাই যে করে আমি সার্ভাইভ করতে পারবো, সেটা সেই কনফিডেন্সটা তার থাকছে না। আচ্ছা, নতুন প্রজন্ম যারা অভিনয়ে আসতে চান তাদের আপনার কি পরামর্শ থাকবে? আমি পরামর্শ দেওয়ার কেউ নই। হ্যাঁ, পরামর্শ আমি যে কোনো কাজ ভালোবেসে করতে হয় ভাই, আমার একটাই কথা বুঝি। আমি যদি অভিনয়টা করতে চাই তাহলে অভিনয়টাকে ভালোবেসে করতে হবে, তাহলেই আমি একটা জায়গায় পৌঁছতে পারবো, নাহলে পারবো না। আপনাকে কোনোদিন কাজ চাইতে হয়েছে? না, ওই যে বললাম, ঈশ্বরের আশীর্বাদ আমার কাছে। আমি কোনোদিন কাউকে বলতে হয়নি আমাকে যে ভাই আমি বসে আছি, আমার কাজ দাও, হয়নি কোনো। সেটা যে সবারই হবে তার না, আমার হয়নি। কারণ আমার চাহিদাও খুব বেশি ছিল না কোনোদিন, অনেক চাই এটা ছিল উচ্চাকাঙ্ক্ষী না। এরকম আই এম হ্যাপি উইথ হোয়াট আই হ্যাভ। হ্যাঁ, থিয়েটারটা মন দিয়ে করেছি, সিনেমা সিরিয়ালও মন দিয়ে করেছি, যেটুকু করেছি। এর বেশি আমার চাহিদাও ছিল না, আর এর বেশি আমার চাইতেও হয়নি। একদমই ধন্যবাদ আপনাকে। এবং শেষে আপনার দর্শকদের যারা মঞ্চে আপনাকে দেখে এবং ধারাবাহিক সিনেমা OTT পর্দায় আপনাকে দেখার জন্য, তাদের উদ্দেশ্যে কি বলবেন? তাদের উদ্দেশ্যে কিচ্ছু বলার নেই আমার। ভালো কাজ হলে সাপোর্ট করবেন, খারাপ কাজ হলে রিজেক্ট করবেন। আর একবার বলি, ভালো কাজ হলে সাপোর্ট করবেন, খারাপ কাজ হলে রিজেক্ট করবেন, এটুকুই বলার আমার। ধন্যবাদ, থ্যাংক ইউ। টলিউডের লেটেস্ট আপডেট, গসিপ অ্যান্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা, আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার অ্যান্ড শেয়ার চ্যাট